তো এখনো কিন্তু আমি ভ্যান চালাই। যখন আসলে আমরা এসব 2.5 বছর হলো যে অনার্স শেষ করলাম, এখন সেকেন্ড ইয়ার থেকে আমি ভ্যান চালাই। এক কিনে একবার করে আমাদেরকে শার্ট প্যান্ট দিত। আসলে ইয়ের উপরে তো আসলে করার সাধ্য ছিল না ওই সময়। দেখতাম যে সবাই, ধরেন যে অনেকের আছে প্রত্যেক ঈদে ঈদে নতুন জামা কিনত, বিভিন্ন উৎসব উপলক্ষে জামা কিনত। তো আমরা তো এক জামা ইউজ করি 1 বছর। তখন খারাপ লাগতো। যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুলের স্যার বলতেছিল এরকম যে আমরা স্কুল শেষ হইলে রাত্রে আপনার কোচিং হয়, সেখানে ফি দিত 1,000 টাকা। আমাদের স্যার বললো যে আসলে তুই তো 1,000 টাকা দেওয়ার সামর্থ্য রাখিস, তাহলে তুই সায়েন্স নিবি। এরকম আমাকে মানে করলো, অপমান করলো। এমন হইতো যে আমরা আসলে পরীক্ষার 6 মাস আগে বই কিনতাম। আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, ভাই আছে, একটা ভাই ছিল, তা সে আপনার মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, বউ আছে। তো আসলে আমার যে মেজো ভাই, ওর পক্ষে আসলে এত খরচ পাতি দেওয়া সম্ভব না, এই আর কি। আর আমাদের তো তখন তো আসলে মাংস কেনার সামর্থ্য ছিল না, তখন তো মাংস কেনার সামর্থ্য হয় না, বড় দিয়ে যখন। স্বাগতম আমাদের বিশেষ পডকাস্ট পর্বে। আমি মৌসুমী আক্তার মৌ। আজ আমরা এমন এক তরুণের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যে তরুণ বই বিতরণ করে এবং পাঠাগার গড়ে জ্ঞানের আলোক ছড়িয়ে যাচ্ছেন। যার কাছে বই কেনার টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল বই বিতরণ করে জ্ঞানের আলোক ছড়িয়ে এই তরুণদের সমৃদ্ধ করবেন। কাঁধে দারিদ্র্যের ভার, কিন্তু সমাজ বদলের অদম্য ইচ্ছাশক্তি তাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এখন পর্যন্ত তার এই প্রচণ্ড ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তির বদৌলতে 18টি পাঠাগার গড়ে তুলেছেন, আমাদের সমাজকে সমৃদ্ধ করছেন। সে আর কেউ নয়, আমাদের আলোকবর্তিকা, সমাজ বদলের সংগ্রামের এক যোদ্ধা, আতিফ আসাদ। আমরা হিডেন স্টোরিজ পডকাস্টে আজকে আতিফ আসাদের মুখে শুনব এই পাঠাগার গড়ে জ্ঞানের আলোক বিতরণের যে সংগ্রাম, সেই সংগ্রামী জীবনের গল্প। স্বাগতম আতিফ আসাদকে আমাদের হিডেন স্টোরি থেকে। কেমন আছেন আসাদ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শুরুতেই একটু জানতে চাই আপনার শৈশব, যখন আপনি স্কুলে পড়েছেন সেই দিনগুলো কেমন ছিল? তারপরে যখন আপনি হাই স্কুলে পড়া শুরু করলেন, সেদিনের দিনগুলো কেমন ছিল? বা ওই সময়েও কি, মানে ওই সময় থেকে কি আর্থিক যে টানাপোড়েন, সেটাকে কি আপনাকে ফেস করতে হয়েছে কিনা, এগুলো একটু জানতে চাই। আচ্ছা, আমি ছোট, আমি সবার ছোট, 7 ভাই বোনের মধ্যে সবাই ছোট। তো আসলে লেখাপড়ার সবার ইচ্ছা ছিল না অতটা। সবাই ভাবতো যে ও এসএসসি শেষ করে বা আপনার 5 পাস করে আপনার 7-8 উঠলে ওকে, বা আপনার ধরেন যে এলাকায় যেরকম থাকে সবাই গার্মেন্টসে চাকরি করে। তো আমার ফ্যামিলিরও এরকম ভাবনা ছিল। কিন্তু এত দূর যে আসছি, আজকে অনার্স শেষ করলাম এই বছর, তো এইখান থেকে এইখান অবধি আমার নিজের ইচ্ছে আসলে আসা। আমি যখনকার ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তো ওই সময় আমি নকশি কাঁথার কাজ করতাম। আপনার মাঝে মাঝে স্কুল শেষ হওয়ার পরে যখন সময় পাইতাম নকশি কাঁথার কাজ করতাম। এরপরে হাই স্কুলে আসা হলো, তখনকার মাঝে মাঝে ধান কাটার কাজ, রাজমিস্ত্রির কাজ। এইভাবে আমার এসএসসি শেষ হলো, ইন্টারমিডিয়েটও শেষ হলো। তো ইন্টারমিডিয়েট থেকে আমার আসলে লাইব্রেরির যাত্রাটা শুরু আসলে। আপনি যখন স্কুলে পড়েছেন তখন তো খুবই ছোট্ট বয়স ছিল আপনার, খেলার বয়স ছিল। ওই সময় দেখা যাচ্ছে যে খেলার সময়টা আপনি নকশিকাঁথার কাজ করেছেন। আমরা গ্রাম অঞ্চলে জানি যে নকশিকাঁথার কাজগুলো সাধারণত আমাদের মা চাচিরা করে। তো এই বিষয়টা কেমন ছিল, বা আপনার কাজ গ্রামবাসীরা কিভাবে গ্রহণ করছিল, তারা পছন্দ করছিল কিনা? আমার ছোট থেকে সব জিনিসে একটা মানে আগ্রহ ছিল, যে সব
আমি যেন শিখতে পারি, জানতে পারি, এরকম একটা ছোট থেকে আগ্রহ ছিল। তো আমি মাঝে মাঝে ওই নকশি কাঁথা, আমার আম্মা যেহেতু করতো, সেলাই করতো, তো আম্মার সাথে সাথে আমি নকশি কাঁথা সেলাই করতাম। তো সবাই মানে অবাক হইতো যে আসলে আমার এইগুলা খুব সুন্দর হতো, নকশি কাঁথার যে সেলাইগুলো খুব সুন্দর হতো। তো সবাই অনেকে দেখতে আসতো যে ছেলে মানুষ নকশি কাঁথা করে, সবার মধ্যে একটা মানে সবাই মানে একটু অবাক হতো আর কি। তো আমার ছোট থেকে আগ্রহ সব জিনিসের প্রতি। এগুলো কি বিক্রি হতো? হ্যাঁ, আমাদের আমাদের যে জেলা, জামালপুর জেলা নকশি কাঁথার জন্য বিখ্যাত। তো সাতটা উপজেলায় মোটামুটি নকশি কাঁথার কাজ হয়। আমাদের এলাকাতেই আপনার একজন লোক আছে, যিনি আসলে এগুলো আমাদেরকে দিয়ে কাজ করা, তারপর উনি ঢাকাতে সেল করেন। আপনার মায়ের সাথে আপনি এই কাজটা করতেন? হ্যাঁ, আচ্ছা, এইগুলো বিক্রি করে যে অর্থ, সেই অর্থটা কি আপনার পড়াশোনায় ব্যয় হতো নাকি? ওটা আমার ফ্যামিলি নিত, টুকটাক হেল্প করতো। আসলে হচ্ছে কি অতটাও লেখাপড়ার ক্ষেত্রে অতটা হেল্প আসলে পাইনি। আর সবাই যেরকম আর্থিক সাপোর্ট পায় ভালো করে, কিন্তু আসলে ওরকম হয় নাই। তো এই যুদ্ধের মধ্য দিয়ে আসলে এখনো পর্যন্ত আছি লেখাপড়ার মধ্যে। যখন এই হাই স্কুল, আমরা জেনেছি যে আপনি ইন্টারমিডিয়েট, ওই সময়ে মূলত পাঠাগারের বিষয়টা আপনার মাথায় আসে। কিন্তু আসলে আমরা তো জানি কোনো একটা কিছু করার জন্য হয়তো আমাদের কোথাও না কোথাও এটা নিয়ে একটা গল্প আছে, ফাইট আছে, যেখান থেকে আমি এই জার্নিটা শুরু করেছি। তো একটু সেই গল্পটা বলবেন? আমি যখন হাই স্কুল থেকেই আসলে আমাকে বাইরে আড্ডা দেওয়া নিষেধ ছিল। আমি বাড়ির যে রাস্তা, রাস্তা তো এবং কি মনে করেন যে আসতাম না, মানে আসা নিষেধ ছিল, মানে ছেলেদের সাথে মেশা। তো তখন মানে আজে বাজে ছেলে আশেপাশে বেশি। তখন থেকে ভাবলাম যেহেতু মানে আমিও একা একা হয়ে গেলাম, আর সমাজের ছেলেরা আসলে বিভিন্ন আজে বাজে ইয়েতে আসক্ত হয়ে যাচ্ছে, নেশায়। তো আমি ভাবলাম যে তাহলে এই অবসর সময়টা আমি একটু ভালো কাজে লাগে। আর একটা সময় ছিল, আমরা ব্রাকের লাইব্রেরি ছিল অনেক আগে আমাদের সময়, এখন লাইব্রেরিগুলো নাই, আপনারা দেখছেন কিনা। আমাদের সময় ছিল, বিভিন্ন এলাকাতেও ছিল, শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, আমাদের এলাকাতেও ব্রাকের লাইব্রেরি ছিল। তো লাইব্রেরিটা অফ হয়ে যায়, তখন ভাবলাম যে আগে ওই ছোটবেলা থেকেই বই পড়ার একটা অভ্যাস ছিল, আমরা স্কুলে থাকতে পারতাম, ব্রাকের লাইব্রেরি ছিল। তো এগুলো তো সব অফ হয়ে গেছে। পরে ভাবলাম যে আশেপাশে আসলে আজে বাজে ছেলে পেলে বৃদ্ধি পাচ্ছে, নেশা আসক্ত হচ্ছে। তখন থেকে হঠাৎ মনে হলো তাহলে আমি বই নিয়ে অ্যাক্টিভিটিস করি। এই হিসাবে আসলে যাত্রাটা ইন্টারমিডিয়েট আচ্ছা, ফার্স্ট ইয়ারের শেষের দিকে। এটা কত সালের দিকে হবে? এটা 18 সাল, 2018 সাল 18 সাল। জানুয়ারির দিকে। তো ততদিনে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সমাজে তরুণদের যে মোবাইল এডিকশন, বিশেষ করে অ্যান্ড্রয়েড গেমিং, তো এই বিষয়গুলো কি আপনাকে ওই পাঠাগার গড়ে তোলার ক্ষেত্রে আপনার আগ্রহ তৈরি করেছিল কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওই সময় থেকে এখন কিন্তু আরো ছেলেমেয়েরা অ্যাডিক্টেড বেশি। তারপরেও হচ্ছে কি আমাদের এই সংগ্রামটা আসলে থাকবে, কারণ আমরা যদি এই বই পড়া আন্দোলন নিয়ে না গাই, তাহলে ভবিষ্যতে কিন্তু আসলে ছেলেমেয়েরা আরো অন্ধকারের দিকে ঝুঁকে যাবে। এখন হয়তো বা অনেক ছেলে মেয়ে যে আসে লাইব্রেরিতে এরকম না, কিন্তু আমরা যদি সেটাও না করি, কাজ না করে যদি একদম থমকে যাই যে ছেলে মেয়েরা আসতেছে না, আমার তো শত শত ছেলে মেয়ের দরকার নাই। আমি যদি আমার প্রত্যেক এলাকাতে 10, 15, 20 জন করে ভালো ছেলে মেয়ে পাই, এরাই ভবিষ্যতে সমাজটাকে আমার মতো করে সুন্দর করে গড়বে। আচ্ছা, আহ, আপনি যে পারিবারিক আর্থিক যে অনটন, এই অবস্থায় আপনার কি নিজের পড়াশোনা মানে আহ, বন্ধ হওয়ার পর্যায়ে এসেছিল কি কখনো? আমি যে অনার্স শেষ করলাম, আমি কিন্তু বাড়ির থেকেই, আমি কিন্তু শহরে থাকি না, কারণ আসলে ওই আর্থিক সাপোর্টটা কিন্তু এখনো আমার ওইভাবে নাই। কারণ আমার ফ্যামিলির থেকে সহযোগিতার মতো ওরকম আসলে অবস্থা নাই। আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, ভাই আছে, একটা ভাই ছিল, তা সে আপনার মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, বউ আছে।
তা আসলে আমার যে মেজো ভাই ওর পক্ষে আসলে এত খরচপাতি দেওয়া সম্ভব না। তো এখনো কিন্তু আমি ভ্যান চালাই, অনার্স লেভেলে এসেও 2.5 বছর হলো যে অনার্স শেষ করলাম, এখন সেকেন্ড ইয়ার থেকে আমি ভ্যান চালাই, আমি আমার আর্থিক খরচ মোটামুটি চালাই। কিন্তু শহরে থাকার মতো আমার কিন্তু অ্যাবিলিটি এখনো হয়নি। তো এখনো সেই অবস্থা, অভাব অনটন আছি, এখনো এইখান থেকে বের হতে পারিনি। আহ, এই এই জায়গা থেকে আপনার বইয়ের যে যোগান, সেই বইয়ের যোগানটা কিভাবে আসলে করেন? আমি যখন ইন্টারমিডিয়েট থেকে শুরু করলাম তখন আমি অনেক ঘর খোঁজাখুঁজি করলাম যে ভাড়া নিব, কিন্তু দেখলাম যে অনেক টাকা ভাড়া, 1,000 টাকা ভাড়া। তাহলে আমার সামর্থ্য নাই, কিন্তু আমার যেহেতু ইচ্ছাটা আছে সমাজটাকে বদলাতে হবে, তো আমাকে তো থেমে থাকলে চলবে না। তখন মাথায় ভাবনা আসলো যে আমার তো ঘর কোনো অবকাঠামো কোনো ফ্যাক্টর না, বড় বিষয় না। আমার মূল কাজটা হলো ছেলে মেয়েদেরকে জ্ঞান বিতরণ করা, যেন ছেলেমেয়েরা বই পড়তে পারে, ভালো কিছু শিখতে পারে। তখন আমি আমার এলাকার এক আপুর কাছ থেকে 20টা বই নিলাম, নিয়ে আমি আমার যে ঘরের টেবিল টেবিল থেকে শুরু করলাম। আমি সাইকেল দিয়ে অনেক এলাকায় গিয়ে গিয়ে আমার যারা বন্ধু বান্ধব আছে, শুরুতে তো আসলে ওরকম ছেলে মেয়ে আমি আসলে পাই নাই, বন্ধু বান্ধব যারা আছে এদের মধ্যে বই দিয়ে শুরু করলাম। কারণ এই সময়ে আসলে লাইব্রেরি কি আসলে ছেলেমেয়েরা জানে কিনা আমার সন্দেহ। কারণ আমার আশেপাশে আমার মনে হয় একটা লাইব্রেরি, আমার লাইব্রেরি ছাড়া, মানে ওই সময় তখন তো লাইব্রেরি ছিল না, ছেলেমেয়েরা আসলে জানতো কিনা যে লাইব্রেরিতে যে বই পড়া যায়। বাড়ির বারান্দায় যখন আপনি এরকম পাগলাটে উদ্যোগ নিলেন, সাধারণত আমাদের সমাজে আমাদের যে পরিবার আছে, এরকম আপনি যে পরিবার থেকে বেড়ে উঠেছেন, দেখা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করলে বাবা মারা কিন্তু পাগলাটেই বলতো। তো তখন পারিবারিকভাবে কিছু বলেনি বাবা বা আপনার মা বা আর কেউ? আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আসলে আমরা তো ফ্যামিলি হিসেবে দরিদ্র ফ্যামিলি, আসলে ওইখান থেকে ভালো কাজ তা নিঃসন্দেহে টুকটাক সাপোর্ট তো থাকতে কাজ, তো ওইখান থেকে ফ্যামিলির উৎসাহটা ছিল বিধে আসলে কাজ করা হতো। না হলে যদি বলতো কি কাজ করো এই সে, তখন কিন্তু আমি উৎসাহটা পাইতাম না। আমার ফ্যামিলির থেকে উৎসাহ দিত, কিন্তু গ্রামের মানুষ একটু আর চোখে দেখতো যে পাগলাম, সবাই ছাত্র অবস্থায় চাকরি বাকরি করতেছি, ও বই নিয়ে কি করবে, কারে বই দিবে, এরকম কিন্তু মানুষ একটু আর চোখে দেখি। তো আমারও ছিল, শুরুতে যখন ছিলাম আত্মীয় স্বজনে কিন্তু আমাকে সাপোর্ট করে না। আত্মীয় স্বজন আমি এই জন্য কিন্তু অনেক টাইম আত্মীয় বাড়ি যায় নাই। কথা হলো আমাকে যদি সাপোর্ট দেওয়া বাদ দিয়ে যদি আজে বাজে আজে বাজে জিনিস বলে, তাহলে আমার এখান থেকে আর দরকার নেই। ওই বারান্দার পাঠাগার গড়তে কত টাকা লেগেছিল? ও এটা হচ্ছে আমি যখন আমার সাইকেল দিয়ে শুরু করলাম বই দেওয়া, তখন এটা ফেসবুকে ছাড়তাম আগে। ফেসবুকে ছাড়লে অনেকে দেখলাম, এটা দেখার পরে জানাজানি হওয়ার পরে বই দেওয়া শুরু করলো। তখন তো আসলে অনেক বই হয়ে গেল, ওইখানে রাখাও সম্ভব না। পরে করলাম কি, বারান্দায় একটা শোলা দিয়ে একটা রুম করলাম। আব্বাকে বললাম, আব্বা পরে শোলা দিয়ে একটা রুম করে দিল। আমার এক ভাইয়ের এক বন্ধু আছে সৌদি আরব থাকে, পরে উনি আমাকে আর্থিকভাবে করলো, সহযোগিতা করলো 1,000 টাকা দিয়ে। তখন থেকেই বারান্দায় শুরু। তখন হচ্ছে গিয়া আগে আরএফএল একটা র্যাক দিয়ে শুরু করা, আরএফএল এর ইয়ে রাখতাম, র্যাকে রাখতাম। তো ফেসবুকের মাধ্যমে যত এটা মানুষ জানে, এত অনেকে বই দেওয়া শুরু করি। এইভাবে ভাবে অনেকে বই দেওয়া শুরু করলো। তখন গ্যাস্টন ব্যাটারিজ লিমিটেডের একজন স্যার আছেন, মালিক স্যার এরা দেখার পরে 100 বাংলা সাহিত্যের সেরা 100 বই দিলেন আর একটা সেল দিলেন। ওই তখন থেকে নতুন ভাবে লাইব্রেরি একটা যাত্রা শুরু হলো। তখন আরো নতুন উদ্যমে কাজ শুরু করলাম। ওর ইচ্ছা আছে কিন্তু আর্থিক আসলে সামর্থ্য নাই, তার বাদেও সে থেমে থাকেনি। তো এইভাবে জানাজানি হওয়ার পরে অনেকেই বই দেওয়া শুরু করলো। একটা সময় হলো যে ওই যে বারান্দা, সেখানে সেলফ ফুল হয়ে গেল, রাখার মতো কোনো স্পেস নেই। তারপরে একজনের সেলফ দিল। আমার যে ঘর আছে বিভিন্ন রুমে রুমে একটা করে সেলফ, এরকম হয়ে গেল যে আমার ঘর সহ আমার লাইব্রেরি হয়ে গেল। এরকম করে করে আসলে লাইব্রেরির কাজটা করলাম। পরে মনে হলো যে আমি তো আসলে
ব্যস্ত হয়ে যাইতেছি। তখন করলাম কি, যে 8-10টা এলাকায় যাইতাম সাইকেলতে বই। তখন ওই এলাকাগুলোতে লাইব্রেরি শুরু করলাম। আমাদের প্রথম গ্রাম ভিত্তিক যে লাইব্রেরি শুরু করলাম সেটা আরিফা জাহান বিতিয়াপুর আর্থিক সহযোগিতায় আমরা প্রথম গ্রাম ভিত্তিক লাইব্রেরি যাত্রাটা শুরু করি গ্রাম নিকায় গণপাঠায়। শৈশবে অনেক ইচ্ছে করে, দেখা যাচ্ছে কারো ভালো পোশাকের ইচ্ছে করে, কারো ভালো খাবার খেতেও ইচ্ছে করে, কারো ভালো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে। তো এরকম করে আপনার শৈশবের যে খেলার বয়সটা ছিল, এই সময়টা আপনি আসলে কিভাবে অতিবাহিত করেছেন? আসলে ফ্যামিলি থেকে তো ওরকম বাইরে আড্ডা দেওয়ার মতো ওরকম সুযোগ দিত না, তাও দিতাম। কিন্তু ছোট থেকে আসলে অনেকের স্বপ্ন থাকে আমাদের আসলে আব্বা আমার যেরকম স্বপ্ন দেখি যে আমার ছেলে সেনাবাহিনী চাকরি করে সৈনিক বা মানে এরকম কিন্তু ছোটখাটো স্বপ্ন দেখি। তো স্বাভাবিক এরকম স্বপ্ন দেখি, কিন্তু আমি আসলে ইচ্ছা ছিল যে যেইখানে যাই না কেন, যে অবস্থায় যাই, আমি আমার জায়গার থেকে আমি সমাজের জন্য কিছু করব, এই ইচ্ছাটা ছোট থেকে সব সময় ছিল। তো আমি যখন একটা সময় একটা ঘটনা বলি, আমি একদিন রাত্রে শুয়ে আছি, ঘুমাই নাই। তো আমার আব্বা আর ভাই বলতেছে, আব্বা আম্মা ভাই বলতেছে যে মানে আমি তখন ক্লাস 8-এ পড়ি মনে হয়। তো ওই সময় বলতেছে যে আসলে ও বড় হয়েছে, লেখাপড়া খরচও দেওয়া সম্ভব না, এক ভাই দেয় না তো আরেক ভাই দিবে। তো তখন এরা বুদ্ধি করতেছে যে ওকে ঢাকায় যাক, গার্মেন্টসে চাকরি করুক। আমি আমি শুনতেছি, কিন্তু আমি তো আসলে ওটা চাই না। আমি ছোট থেকেই ইচ্ছা ছিল যে কষ্ট যত হোক দরকার বলে মানুষের কাছ থেকে চেয়ে দরকার বলে আমি লেখাপড়া শেষ করব। তো ছোট থেকেই ফ্যামিলি আসলে এতটা ভাবতো না যে পড়ালেখা শেষ করবেই সেই। কিন্তু কষ্ট হয়েছে, কারণ ধরেন যে লেখাপড়ার খরচ কিন্তু দিতে পারিনি। প্রত্যেক মাসে মাসে যে খরচটা আসলে দিতে পারে না আমি, ওরকম ভাবে এক্সট্রা যে একটা শিক্ষকের কাছে প্রাইভেট পড়বো ওই সামর্থ্য ছিল না। হয়তো 2-3 মাস, 1 বছরে 2-3 মাস দিয়ে আসলে কিছুই হয় না। যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিত তখন রাজমিস্ত্রির কাজ করতাম, ধান কাটার কাজ। ধরেন যে 1 বিঘা, আমরা একটু 1 বিঘা জমি নিলাম, আপনার 2-3 জনে ধান কাটবো এরকম, বা রাজমিস্ত্রির কাজ 2-3 দিনের জন্য এরকম কষ্ট হতো। কষ্ট হলে হবে কি, হ্যাঁ আমার মাঝে মাঝে ইয়ে করতো যে আসলে অনেকে ভাবতো না এ কাজ করি আর চোখে দেখতো, কিন্তু আমি আসলে ভাবতাম না, কষ্ট লাগতো কিন্তু ভাবতাম না যে আসলে আমার ফ্যামিলিটা এরকম। তাহলে আমার তো এর থেকে বড় স্বপ্ন দেখার সময় নয়, কে কি বললো ওটা দেখলে চললাম। তো আমি ছোটবেলা থেকে যেহেতু ফ্যামিলি আসলে ওরকম ভাবে সাপোর্ট দিত না, আমিও অন্যান্য ছেলে মেয়েদের মতো স্বাভাবিকভাবে ওদের লেখাপড়া শেষ করা এরকম হয়ে আসলে ওটা না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুলের স্যার বলতেছিল এরকম যে আমরা স্কুল শেষ হলে রাত্রে আপনার কোচিং, সেখানে ফি দিত 1,000 টাকা। আমাকে স্যার বলল যে আসলে তুই তো 1,000 টাকা দেওয়ার সামর্থ্য রাখিস না, তাহলে তুই সায়েন্স নিবি, এরকম আমাকে মানে ই করলো, অপমান করলো। এবং কি আমি যখন অপমান সত্ত্বেও আমার কতলা আমি সায়েন্সে লেখাপড়া শেষ করব। তো পরে দেখলাম যে ওই স্যার রাজি না। পরে আমার ভাই আমার হেডমাস্টারকে বলল, রাজি হলো, সায়েন্স নিলাম। কিন্তু স্যার দেখি যে ইয়ে রুমে আসলে পরে সবার সাথে ই করতো, মানে আমার আমার দিকে আসতো না। এরকম যখন দেখলাম যে স্যার আমাকে একটু মানে অপমানের নজরে দেখতেছে, ওইখান থেকে আইসা পড়লাম, অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইলাম। তো ওই সময় থেকে আসলে মনের মধ্যে একটা জেদ মানে কাজ করতো। কিন্তু আমি সব সময় আমার প্রতি একটা বিশ্বাস ছিল যে যে অবস্থায় থাকি থাকি না কেন জীবনে ভালো কিছু আসবে। আসাদ, যখন সায়েন্সে পড়ার জন্য স্যার আপনাকে উৎসাহ দিচ্ছিলেন না, তখন কোনোভাবে মনে হয়েছিল যে এখানেই বোধহয় আমি থেমে যাব, আমার পড়াশোনা শেষ হয়ে যাবে? এরকম তো থাকেই, ভয় থাকে। তারপরেও আমার ইচ্ছা ছিল যে যেভাবে হোক আমার লেখাপড়া শেষ করতে হবে। অন্যের কাছ থেকে যে হাত পেতে অর্থ নিতে হয়
বা আমি ইনকাম করে যদিও হয় তারপরে শেষ করতে হবে। আসলে পরিশ্রম ছিল, আল্লাহ তালার ইচ্ছা ছিল বিদায় লেখাপড়া শেষ হলো। না হলে তো আসলে ওই তখন যদি 7-8 যখন বাবা মা ভাবা শুরু করলো তখন যদি ছেড়ে দিতাম তাহলে তো এখন গার্মেন্টসে চাকরি করতাম। 8 পাস করলাম তখন তো স্যার সায়েন্স নিতে দিল না, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, সায়েন্স নিলাম। তো ওই হরকালি উচ্চ বিদ্যালয়ে ওইখান থেকে আসলে আমার সঙ্গীত জীবন শুরু। আমি তো ছোটবেলা থেকেই গান করতাম, বাউল গানের আসর হতো আমাদের এলাকায়। তখন থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে স্কুল থেকে নিয়ে যেত গান বলতে। তারপরে সংস্কৃতির দিকে আসলে ঢুকে যাওয়া, বই পড়া, বই নিয়ে কাজ করা। এরকম হয়েছিল যে আমি যে এখানে একটু যখন আমরা জানি যে সায়েন্সে পড়াশোনায় একটু খরচ বেশি লাগে, তো এই খরচের যোগানটা কিভাবে এসছে? তখন আবার আপনার পরিবারের খাওয়া বা পোশাক এ ধরনের কোনো সংকটে পড়েছিলেন কিনা, কষ্ট পেয়েছেন কিনা? আচ্ছা, আমাদের পরিবারের তো আসলে এক ঈদে একবার করে আমাদেরকে শার্ট প্যান্ট দিত। আসলে এর উপরে তো আসলে করার সাধ্য ছিল না ওই সময়। তো এরকম হতো যে আসলে দেখতাম যে সবাই, ধরেন যে অনেকে আছে প্রত্যেক ঈদে ঈদে নতুন জামা কিনতো, বিভিন্ন উৎসব উপলক্ষে জামা কিনতো। তা আমরা তো এক জামা ইউজ করি 1 বছর। তখন খারাপ লাগতো যে যখন দেখি যে সবার তো আসলে এক সামর্থ্য নেই। ওই যে ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, তখন থেকেই আমার মানে ঈদের সময় আসলে পরে আমার একটা আবেগ কাজ করছে, আমারও তো সামর্থ্য নেই, আরেকটা ছেলে মেয়ের সামর্থ্য নেই, আমারও যেরকম খারাপ লাগতেছে তাহলে তো ওরও খারাপ লাগতেছে। এই জন্য আমি অতটা নিজের জামা কাপড় যদিও পাইতাম 1 বছর একবার, মানে ভাল লাগতো না পড়তে। কারণ আমি সবার তো সামর্থ্য নেই, আমি যদি একটা ছেলে মেয়ের সামনে ভালো পরি জামা কাপড়, তো অনেকের তো অবশ্যই খারাপ লাগে, লাগে না যে আমার নাই, ও পড়তেছে। তো এই জিনিসটা ছোটবেলার থেকে আমি ঈদের দিন ওই রকম ভাবে উদযাপন করি না। অবশ্যই আমরা এরকম উৎসব চাই না। উৎসব হবে সকলের আনন্দের। ঈদে কি রান্না হতো? ঈদে সামাই, ফুল পিঠা, তারপরে আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষা বলে আইলা কিসি, মানে অনেকে এলাকায় মনে হয় বলে এলো কিসি নাকি বলে, আমাদের ওখানে আইলা কিসি বলে, ফুল পিঠা বলে, সেমাই, এই আর কি। আর আমাদের তো তখন তো আসলে মাংস কেনার সামর্থ্য ছিল না, তখন তো মাংস কেনার সামর্থ্য হয় না, বড় দিয়ে যখন সবাই করে গরু, তখন ওই সময় আমরা মাংস খেতাম, এছাড়া হতো না। এখন তো আল্লাহ রহমতে আগের থেকে একটু হলেও উত্তরণ হয়েছে, কিন্তু ওই সময় খুবই খারাপ অবস্থা ছিল। আমরা আমাদের সময় তো খুব ছোটবেলা অভাব বোধ করতাম, এখন দেখি যে আসলে এই যুগের বাবা মারা, আসলে আপনারা হয়তো বা দেখে থাকবেন, আমরা কিন্তু হেঁটে হেঁটে 2 কিলো 2.5 কিলো দূরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতাম, স্কুলে যেতাম। এখনকার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে 80,000 ভাড়া দিত, ছেলে মেয়েকে মানে ফোনও দিচ্ছে। আসলে আমার মনে হয় যে আসলে ছেলে মেয়েদের ভিতর অভাববোধ না থাকলে আসলে আমার একটা জিনিস নাই, সেটা আসলে কিনতে বা সেটার জন্য কতটা কষ্ট করে আব্বা আম্মা, এই অভাববোধটা যদি এখনকার যারা বাবা মা তারা যদি ছেলে মেয়েদেরকে সেই অভাববোধটা না শেখায়, তাহলে কিন্তু সে আসলে লাইফ সম্পর্কে বুঝবে না। কারণ আমার অভাব অনটন না থাকলে কিন্তু আমি আজকে এই অবস্থায় থাকতাম না। আমার অভাববোধ, আমি টাকা দিয়ে বই কিনতে পারি নাই, আমি ভালো একটা শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারি, এই জায়গা থেকে কিন্তু আসলে আমার উদ্যোগটা নেওয়া। তাহলে আমার যদি ওই রকম যদি সামর্থ্য থাকতো তাহলে নিতাম না। কিন্তু এখনকার ছেলে মেয়েরা বই পড়ে না, আজে বাজে নেশায় আসক্তের মূল কারণ হচ্ছে যে আসলে আমরা যারা বাবা মা অভিভাবক তারা কিন্তু সন্তানদের যাচ্ছে তাই যা চাই সকল সুযোগ সুবিধা দিই, কিন্তু এটা আসলে ঠিক না। তাদেরকে ছোট থেকে আসলে অভাব বোধটা শেখানো উচিত। এবং কি আমরা শুনি যে বাইরের দেশে ছেলে মেয়েরা শিক্ষা জীবন থেকে কিন্তু তারা পার্ট টাইম জব করে। আমাদের বাবা মাদেরকে আসলে সতর্ক হওয়া উচিত, কারণ একটা ছেলে মেয়ের ভিতরে যখন অভাব বোধ না থাকবে তখন সে আসলে তার যাচ্ছে তাই সকল ধরনের করে আচরণ করে।
বাবা মারা যে কত কষ্ট করে আসলে লালন পালন করে এই অভাববোধ গুলা তাদেরকে দেওয়া উচিত। আমি যেরকম 1 বছরে একটা জামা পরতাম, আমার ভিতরে আরেক কাজ করতো। আমি রাজমিস্ত্রি কাজ করে এখনো ভ্যান ভ্যান চালাই। তো আমার অভাববোধ আছে বলেই তো আমি নতুন কিছু শিখতেছি, এই অবস্থায় না আসছি। এরকম হয়েছে যে আমি যখন ছোটবেলায় সাইকেল চাইতাম, ক্লাস 1 থেকে আমাকে মানে আশা দিত, হাই স্কুল অবধি আমাকে আশা দিছে। 10 বছর বাদে একটা সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল পেতাম ভাঙ্গাচোরা, সেটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতাম। আর এখন থেকে যে বাবা মারা চার সাথে সাথে সাইকেল দিবে, ফোন কিনে দেয়। সেটা কি একই সাইকেল যে সাইকেলটা নিয়ে আপনি বই বিতরণ করে বেড়ান? সেই সাইকেলটা শুরুতে ছিল, তারপরে হচ্ছে গিয়া যখন কাজ শুরু হতে থাকলো ভাঙ্গা সাইকেল, তো অনেক এলাকায় যাইতে সমস্যা, তখন আমেরিকার থেকে স্যার আমাকে একটা নতুন সাইকেল দিলেন, সেটা এখন আছে। কিন্তু ইন্টারমিডিয়েটে যে সাইকেল দিয়ে বই দিতাম সেটা এখন আর নেই, সেটা বিক্রি করে ফেলেছি। আসাদ, আপনার কখনো নিজের বই কেনার টাকার সমস্যা হয়েছিল কিনা? এরকম তো ছোট থেকেই সমস্যা হইতো। এখন অবধি কিন্তু আমি আমার লেখাপড়া বিভিন্ন মানুষের কাছ থেকে আসলে চেয়ে চেয়ে এরকম করে আমি শেষ করতেছি। আমি যে ইন্টারমিডিয়েটে কাজ করি তখন একটা মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে, তখন ইজিলি মানুষের কাছে চাইলে পাই। কিন্তু ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত কিন্তু এই সুযোগটা ছিল না। এমন হইতো যে আমরা আসলে পরীক্ষার 6 মাস আগে বই কিনতাম। হ্যাঁ, দুই 2-3 মাস আগে এরকম অবস্থা ছিল আর কি। তখন আমার ছোটবেলায় আমার ভাইয়েরাও তখন ছিল আপনার অবিবাহিত ছিল, তো যে যার মতো চলতো। তো আমাকে নিয়ে আসলে ভাবনা ওরকম ছিল না। আমি আমার মতো করেই মানে আগাইতে থাকলাম কষ্ট করে। এখন 2-3 মাস আগেরটা দিয়ে তো আর আসলে 1 বছরের লেখাপড়া শেষ হয় না। এরকম করে আসলে কষ্ট করে চলে আসা। আপনি ভ্যান চালিয়েছেন, রাজমিস্ত্রির কাজ করেছেন, রড মিস্ত্রির কাজ করেছেন, ধান কাটার কাজ করেছেন। এই কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনি আনন্দ নিয়ে করতেন? সব কাজে আসলে আনন্দ বলতে কষ্ট তো আছে, সব কাজে আসলে কষ্ট। রাজমিস্ত্রির কাজটা একটু কষ্ট হতে বেশি, স্বাচ্ছন্দ্য বোধ আসলে কোনোটাই না, কিন্তু আসলে করতে হবে, টাকার জন্য করা। স্বাচ্ছন্দ্য বোধ বলতে আসলে কোনোটাই না। আমি এখন ভ্যান চালাই, ভ্যানটা নিজের? তাই না। ভ্যানটা আসলে দিয়েছিল ডু সামথিং ফাউন্ডেশন থেকে। আচ্ছা। এরপর আমেরিকার একজন ভাই, অস্ট্রেলিয়া থেকে এক বড় ভাই, 3 জনে মিলেই তখন ভ্যানটা দিল। আমি ছোটবেলা থেকে রাজমিস্ত্রি কাজ করে ধান কাটার কাজ করে বড় হয়েছি, তাহলে আমার ভ্যান চালাইতে তো আমার কোনো লজ্জা নেই। আমি আমার তো আর নাই যে আমার থাকলে না হয় আমার লজ্জা থাকতো, আমার নাই, তাহলে আমার লজ্জা করলে চলবে না। আমার ওখানে ঢাকার থেকে মাঝে মাঝে আসতো লোকজন, তাদের ঘুরতাম নিয়ে। ওনারা অনেক সময় ধরেন যে আমাকে ভাড়া দিত না, ধরেন যে 100 টাকার ভাড়া 1000, আপনার 1 ঘন্টা করলেও 2 ঘন্টা সারাদিন করলেও আমাকে মানে 1000 টাকা দিত। আমার কিন্তু আসলে ভাড়া দিত না, যে ওরা আসলে ভাড়া না, ওকে যা দিব ওইটা ওর লেখাপড়া প্লাস লাইব্রেরির জন্য খরচ করবো। 1 ঘন্টা করলে 1000 টাকা, সারাদিন করলে 1000 টাকা, এরকম যে সবাই একটা সাপোর্ট করে, এটাই ওই টাকা দিলে আমার লেখাপড়া খরচ চলে প্লাস লাইব্রেরি খরচ চলে। লাইব্রেরির কোনো বই কেনা হয়েছে ভ্যান চালানোর টাকা দিয়ে? এখন তো কেনা হয়, কারণ এখন হচ্ছে যে লাইব্রেরি কাজটা এরকম কষ্টদায়ক যে আপনি অন্যান্য যদি কাজ করেন, সামাজিক কাজ, খাদ্য বিতরণ করলেন, ওটাতে মানুষের একটা আগ্রহ থাকে, কম্বল দিলেন, গাছ লাগাইলেন, সবার একটা আগ্রহ থাকে। কিন্তু মানুষ মনে করে যে সে বই দিলাম, এটা ফজিলতি কি, এটা আমলি কি, বা আসলে এটা দিয়ে কি হইলো, মানে আমার কি হলো। মানুষ আসলে চাই হলো যে যখন আমি দিব তখনকার একটা মনে করেন যে সঙ্গে সঙ্গে একটা ফলের একটা আশা করে। যেমন ধরেন যে মানুষকে আপনি খাবার দিলেন, শীত বস্ত্র দিলেন, কিন্তু ওনার যে বই দিবে, বই দিলে কি হয়, ঠিক আছে, মানুষ এই জন্য আসলে বই দিতে চায় না। এই যে আমরা লাস্ট একটা ইভেন্ট করতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে,
সেখান থেকে ফর্ম ছাপাবো, যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই কুইজ প্রতিযোগিতা করে বই দিই, ছেলেমেয়েরা বই পড়তে চায় না, তো এরকম করে আয়োজন করি। আমি যে ফর্ম ছাপাবো, আমার একটা আপনার উপবৃত্তি ছিল না 2,500 টাকা, সেখান থেকে আমার 1,000 টাকা আমি এই ফান্ডে দিয়ে দিলাম। ঘুরলাম, অনেকে দিল না। এখন যদি কেউ না দেয়, ওই ভরসায় থাকলে তো চলবে না। এই যে আপনার উপবৃত্তির টাকা আপনি আহ, পাঠাগারের জন্য, তো এটা কি মনে হলো না যে পাঠাগার তো সকলের জন্য করছি, তো আমার তো নিজের পড়ার খরচ জোগাতে কষ্ট হচ্ছে, তো আমি এটা পাঠাগারে কেন দিব, আমি এটা আমার নিজের পড়ার খরচে ব্যয় করি, মানে তখন কি চিন্তাটা কাজ করেছিল আপনার মাঝে? এখন হচ্ছে আমার যেহেতু রানিং চলতেছে ইভেন্টটা, আমি মাঝখানে যদি থমকে যাই তাহলে তো হবে না। তো এই জন্য আসলে দেওয়া, যে আসলে কষ্ট না করলে তো কোনো কিছু আসলে সফল হয় না। কে দিবে না দিবে ওই ভরসায় থাকলে পরে আমার ইভেন্ট আটকে থাকবে, খুবই কষ্ট। আপনার লাইব্রেরি গড়ে তোলার আগে আপনি একাডেমিক পড়াশোনার বাইরে কি কি বই পড়েছিলেন? আমি তখন একাডেমিক বইয়ের পাশাপাশি উপন্যাস আসলে বেশি পড়তাম, আর ইতিহাস খুব আমার মানে আগ্রহের জায়গা ছিল। মনে আছে ওই সময় প্রথম উপন্যাস কি পড়েছিলেন বা প্রথম প্রবন্ধ কি পড়েছিলেন? অপারেশন জ্যাকপট, আমরা অনেকেই জানি, ছোটবেলায় তো পড়া হয়েছে, যে চট্টগ্রাম এরকম একটা অপারেশন হয় যেখানে জাহাজ ডুবিয়ে দাও। তখন থেকে আমার খুব ভালো লাগতো যে এই উপন্যাস থেকে বা ইয়ের থেকে অনেক কিছু শেখা যায় আসলে। বারান্দায় পাঠাগারে যে শিক্ষার্থীরা ছিল ওরা কি সব স্কুলের ছিল? এইখানে স্কুল আর ইন্টারের ছেলেমেয়েরা বেশি। আচ্ছা আচ্ছা। আর ইদানিং শিশু কিশোর যারা আছে ওরা খুব আগ্রহী। ওদের আসলে এখনো তো ফোন ওদের হাতে আসে না। আমাদের কিন্তু শিশু লাইব্রেরি আছে একটা, খুবই আগ্রহী। এরকম আছে যে বই পড়তে পড়তে এক বছরে একবারে মলাট আসলে সাদা হয়ে গেছে, মানে সিরিয়াস দিয়ে ফেলেছে। তা আমার ওই জায়গাতে মনে হইলো যে আসলে ফোনটা অফ করা উচিত, যে আসলে হাই স্কুল অবধি পর্যন্ত আমার মনে হয় যে ফোনটা বন্ধ করতে হবে। কিরকম শিক্ষার্থীরা আসে এখন? হ্যাঁ, এখনো আসে কিন্তু খুবই কম। ওই যে বললাম না, আসলে আমরা যদি আসলে এই কাজটা না চালাই যায় তাহলে এরাও থাকবে না। আচ্ছা, চায়ের বিনিময়ে বই পড়া, এই অদ্ভুত চিন্তাটা কোথা থেকে এলো? এটা হচ্ছে আমরা কিন্তু যখন বিভিন্ন জায়গায় যাই, রেল স্টেশন, আমরা কিন্তু অপেক্ষা করি রেলের জন্য। তখন হচ্ছে গিয়া অনেকের তো ভাল লাগে না, আর রাইট টাইমে তো আসলে আসে না গাড়ি। তখন কিন্তু আমরা অনেক সময় সময় আসলে ওখানে কি করি, ওয়েট করি এখানে। এই যে অনেক সময় ওখানে বসে থাকি, বিরক্তিকর একটা সময় আমাদের কাছে লাগে, বিরক্ত লাগে। তখন মাথায় আসলো যে আমরা যে ওই একটা লাইব্রেরি থাকে রেল স্টেশনে, তাহলে এই লোকগুলা ওই যে অবসর সময়ে বা অপেক্ষমান সময় আধা ঘন্টা 1 ঘন্টা তারা কিন্তু বই পড়তে পারবে, ভাল লাগবে তাদেরকে। এই চিন্তা করে আমরা ভাবলাম যে ওপেন লাইব্রেরি হইলে তো রাখবে না বই। এই জন্য আমরা একটা দোকানে, রেল স্টেশনে একটা দোকানে সেল রাখি, ওইখান থেকে বই নেই। আচ্ছা আচ্ছা। স্টেশনে প্রথম কখন বই রাখা শুরু করলেন? এটা 2020-এর শেষের দিকে। স্টেশন পাঠাগারের বই মানুষজন পড়ছে? পরে খুবই কম। তদারক কিভাবে করতেন? স্টেশনে বই রেখে আসছেন, ওটা কি প্রতিদিন তদারক করতেন নাকি সপ্তাহে একদিন যেতেন? না, ওটা হচ্ছে আমরা আপনার রেলওয়ে স্টেশনে যে অনেকগুলা দোকানপাট থাকে ওনাদের ওইখানে দিই। এই যে আপনি সাইকেল চালিয়ে বই দিয়ে দিয়ে বেরিয়েছেন, ফলে এটা তো দেখা যাচ্ছে যে আমরা জেনেছি কখনো 10 কিলোমিটার যেতে হয়েছে আপনাকে, কখনো 5 কিলোমিটার যেতে হয়েছে। তো তার সাথে আবার একদিকে আপনি রাজমিস্ত্রির কাজ করছেন, দিনমজুরি করছেন, ধান কাটছেন, অপরদিকে আপনার ব্যক্তিগত পড়াশোনা। এটা কি মানে সমন্বয় করতে গিয়ে মনে হয় নাই যে আর পারছি না, থাক, হ্যাঁ পারবো না, মানে এরকম? তখন তো আসলে ইয়াং বয়স ছিল, এনার্জি বেশি ছিল, সব কাজ করতে পারতাম। ওই যে ইচ্ছা আছে, তো এই যে ইয়াং বয়সে একটা এনার্জি থাকে, তখন সব এরকম ভাবে আসলে শেষ করা হয়েছে। মানে আমার কাজ না থাকলে যদি কোনো নক করতাম, দিয়ে আসতাম। আচ্ছা, ঝড় বৃষ্টি বাদলের কবলে পড়েছিলেন? না ওই রকম আসলে ঝড় বৃষ্টি বলতে আমরা
বই নিয়ে আসতাম সাইকেল দিয়ে জামালপুর থেকে, প্রায় আমাদের বাড়ির থেকে 40 কিলো দূরে। আর সবচেয়ে বেশি কষ্ট হতো, কষ্টের জায়গা, কারণ ওই যে বললাম না আমার কিন্তু খরচ নাই, যে আমি যে একটা বই জানতে হবে। এমনও হয়েছে যে উপজেলা আসে না বই, জামালপুর আসে, তখন কিন্তু সিএনজি ভাড়া লাগে 250-300 টাকা। তখন কত আমি সাইকেল দিয়ে যেতাম, সারাদিন সময় লাগতো আমার সাইকেলে যাইতে। ধরেন যে 2.5 ঘন্টা যাওয়া, 2.5 ঘন্টায় আসা, এরকম সময় লাগতো তখন। কিন্তু এই যে কষ্ট করছি বিধায় আজকে আমরা আসলে এত তোলা লাইব্রেরি করার সামর্থ্য হয়েছে। বাণিজ্যিকভাবে পাঠাগার করার চিন্তা কখনো মাথায় এসেছিল কি? আমার যে ভবিষ্যতে ইচ্ছা নিয়ে আসলে এখন বর্তমানে আগাচ্ছি সেটা হলো যে আমরা একটা জমি কেনার চেষ্টা করতেছি। আমরা 20 শতাংশ জমি কিনবো। তো ওই জমিতে আমরা একটা লাইব্রেরি ভবন থাকবে, সেখানে একতলায় একটা লাইব্রেরি থাকবে, একতলায় একটা অডিটোরিয়াম, একটা অফিস থাকবে, অতিথিদের থাকার জায়গা থাকবে। এরকম একটা আমরা চাই যে একটা ভবনে সব সুযোগ সুবিধা থাকতে আমরা বিভিন্ন ফান্ড নিয়ে অ্যাক্টিভিটিস করতে চাই বই নিয়ে। আমাদের ওই ভাবনাটা আছে যে ওই জন্য আমরা ফান্ড অলরেডি আমরা অনেক জায়গা থেকে ফান্ড উঠাচ্ছি আমার এলাকার থেকে, যে আমরা একটা জমি কিনতে চাই। একটা জমি কিনতে এখন ধরেন যে 20 শতাংশ জমি কিনতে 10 লাখ টাকা দরকার। এই জন্য আমরা এবছর 100টা মাটির ব্যাংক ছাড়ছি, যেখানে মানুষ প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে রাখবে, 1 বছরে তারা 1,000 টাকা দিয়ে। এরকম ভাবে আমরা 100টা মাটির ব্যাংক ছাড়ছি, বিভিন্ন মানুষদের কাছে ব্যাংকগুলো রাখছি। কোথায় দিয়েছেন? এটা আমার উপজেলাতে বিভিন্ন শিক্ষার্থী আছে, চাকুরিজীবী। তাদের কি বাড়িতে দিয়েছেন নাকি? হ্যাঁ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যারা আগ্রহী হয় তাদেরকে দিয়ে আসে, যে আমার পাশাপাশি কোনো 10-15টা ছেলে মেয়ে যেন এখানে কাজও করতে পারে, সামাজিক কাজও। তো এই ভাবনাটা আছে যে বাণিজ্যিক ভাবে আসলে কাজ করা। এই যে ব্যাংকিং বিষয়টা, আপনি হচ্ছে মাটির ব্যাংক বাসা বাড়িতে দিয়েছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন এইখানে অর্থ দেওয়ার জন্য। তো এটা কোথা থেকে আসলো এই আইডিয়াটা? এটা আমার মাথায় আসলো যে আসলে 10 লাখ টাকা 20 শতাংশ জমির দাম। এই টাকাটা আসলে ধরেন যে আমি যদি একটা মানুষের ওইখানে যায় যদি বলি সরাসরি 1,000 টাকা সহযোগিতা করেন বা এর বেশি, আসলে মানুষ সরাসরি আসলে এত একটা বড় অ্যামাউন্ট সবারই যে সামর্থ্য আছে এরকম না, সরাসরি 1,000 টাকা দিবে না কিন্তু। তো আমরা যদি তাদেরকে মাটির ব্যাংক দিই, তারা কিন্তু 20 টাকা করে প্রত্যেক সপ্তাহে রাখবে। এই ভাবনার থেকে আমরা মাটির ব্যাংকগুলা সংগ্রহ করলাম, অর্ডার দিলাম 100 মাটির ব্যাংক, বিভিন্ন মানুষজনকে দেওয়া শুরু করলাম, শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী, আবার অনেকে একবারে দিয়ে দেয় মাটির ব্যাংকে টাকা, যার যেরকম সামর্থ্য। পাঠকরা যারা পড়ছেন কি ধরনের বইয়ের প্রতি আগ্রহ খেয়াল করছেন? গল্প আর উপন্যাস আসলে বেশি ধরে। গল্প আর উপন্যাস। আর যারা ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লেভেলে, তারা অন্যান্য বই, আত্মজীবনী বা অনুবাদ। 18টি পাঠাগার পরিচালনা করতে তো একার পক্ষে কঠিন। এটা কি মানে আরো কেউ হেল্প করছে, বা এটা কিভাবে পরিচালনা করছেন আসলে? আমাদের গ্রাম ভিত্তিক যেগুলো লাইব্রেরি, ওগুলা হচ্ছে গিয়া আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের ওইখানে করি। কারণ হচ্ছে গিয়া যারা আসলে এই সামাজিক কাজটাকে সাপোর্ট করে তাদের ওইখানে না করলে তো আসলে ওই লাইব্রেরিটা থাকবে না এক সময়। তাদের বাড়িতে দিলে হচ্ছে গিয়া সে যখন না থাকে তার ছোট ভাই বা আশেপাশের এলাকার যারা ছোট ভাই সেটা তারা দেখাশোনা করে। একেবারে শুরুর দিকে একটু সামাজিকভাবে যখন আপনি পাঠাগার গড়ার উদ্যোগ নিলেন, মানুষকে ডাকছেন, সমাজের প্রতিক্রিয়া কি ছিল? সমাজের ছেলেমেয়েরা তো আসলে সবে আসতো না। প্রথম দিকে ছিল আমার একজন বন্ধু, সবুজ নাম, ও ছিল 2.5 বছরের মতো সাথে থাকছে, কাজ করছে। পরে ওর ঢাকায় একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তারপরে আমার আরেক বন্ধু সময় দিল, সেও লাস্ট 1 বছর আগে চাকরিতে জয়েন করলো। এখন হচ্ছে কি একা পড়ে গেছি। এখন একটা ছোট ভাই আছে। এই যে আসলে এই কাজে মানুষ পাওয়া যায় না। দুইটা আমার ফ্রেন্ড ছিল 6 বছরের অ্যাক্টিভিটিসে, তারা ঢাকায় এখন।
এখন আমি একাই কাজ করতেছি, মাঝে মাঝে ছোট পাঠাগার কার্যক্রম বন্ধ করতে বলেছিলেন কেউ? আপনার এই কাজগুলো করে কিছু হবে না, আপনি মানে এসব করে কোনো লাভ নেই, নিজের পড়াশোনা মনোযোগ দিয়ে করো। সচরাচর গ্রামে এই কথাগুলো বলে থাকে কিন্তু মানুষজন। এরকম আমার শুরুতে হচ্ছে গিয়া কিছু, আসলে বলবো যে আমার উপজেলার কিছু সাংবাদিক আমাকে একটা সময়, এক সাংবাদিক আমার খুব শত্রু হয়ে গেল, উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে অভিযোগ দিল আমি নাকি শিবির করি। তখন ওই সময় 19 সালে আমি নাকি শিবির করি, আমার বিরুদ্ধে অভিযোগ দিল, আমাকে উপজেলায় ডাকলো। হ্যাঁ, আমার লাইব্রেরিতে ইসলামিক বই কেন, এসে আমি বললাম যে ইসলামিক আছে, ইসলামিক বই, কিন্তু ওইগুলো তো আসলে উগ্রবাদী না, আমি তো শিবির করি না। আমাকে বলে দেয় বাড়ি বাড়ি যারা বই দেয় এরা, এটা হলো শিবিরের কাজ। তো আমাকে এরকম ভাবে খুব অপমান করলো উপজেলায়, তখন খুব খারাপ লাগছিল। ওনারা ভাবে যে আসলে সামাজিক কাজ করে কি লাভ, বা এখান থেকে আসলে ইনকাম হয় না, হুদাই এই সমাজের জন্য সে কি করবে, এগুলো কিন্তু আসলে মানুষ ভাবে। কিন্তু আমি একটা উদাহরণ দিতে চাই। ধরেন যে আমি আতিফ আসাদ, সেটা 6-7 বছর আগের আতিফ আসাদ যদি ভাবি, ওই জায়গায় থাকলে আমি একটা সাধারণ ঘরে একটা ছেলে থাকতাম। লাস্ট এই বছর আগস্টে আমার আব্বা অসুস্থ হলো, আমার আব্বার মাথায় রক্তক্ষরণ হয়েছিল। তো আমার 70,000 টাকা সেভিং ছিল। এমন অবস্থা হয়েছিল, এত মানে বাজে অবস্থাতে, মানে আমার আব্বা বাঁচবেই না। ডাক্তারও বলছে, সবাই বলছিল যে বাঁচানো সম্ভব না, তবে চেষ্টা করতে পারেন যদি আল্লাহ তাআলা চায়। তো সেইখানে আমার সম্বল যা ছিল 70,000 টাকা পর্যন্ত শেষ করে ফেলাইছিলাম। তারপরে কিন্তু এই যে আমার যারা শুভাকাঙ্ক্ষী, তারা 1,30,000 টাকার মতো দিয়ে আমার আব্বাকে সুস্থ করছে। এটার আমি বলবো এটা কিন্তু আমার সামাজিক কাজেরই ফসল। যারা বলেন যে সামাজিক কাজ করে কি লাভ, আজকে যদি আমি 7-8 বছর আগে রাতে বাসার থাকতাম, কেউ কিন্তু এই টাকা আমাকে দিয়ে সহযোগিতা করতো না। 10 দিনে 1,20,000 30,000 টাকার মতো এই সহযোগিতা কিন্তু অন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে এতটা ইজি হবে না আমার। তো আমি ভালো কাজ এর সাথে ছিলাম বলে কিন্তু মানুষ আমাকে এতটুকু বিশ্বাস পায় আগে আসছে। না হলে আমার মতো আতিফ আসাদের সম্ভব হইতো না যে আমার আব্বাকে আসলে এই পথ থেকে ফেরানো। প্রশাসন কখনো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি আপনার এই মহদীয় উদ্যোগ নিয়ে? এটা আমরা যখন স্টেশন লাইব্রেরি শুরু করি, ওনার কথা আসলে বলতে হয়, আমাদের তখনকার যিনি ইয়নো ছিল শিহাবুদ্দিন স্যার, ওনার সাথে হয়তো আমার 1 বছর মনে হয় সম্পর্ক ছিল, এবার উপজেলা থাকা অবস্থায় 1-1.5 বছর সর্বোচ্চ। তখন ওই যে স্টেশন লাইব্রেরি যে শুরুটা, ওনার মাধ্যমে আমি স্যারকে ফেসবুকে নক করলাম যে স্যার আমার একটা ভাবনা আসছে, এরকম ভাবনা স্যার, যদি আপনার সরকারি ফান্ডের থেকে যে একটু হেল্প করেন, 6-7 হাজার এরকম দিলে পরে আমরা একটা সেল বানাইতে পারি, তাহলে আমরা স্টেশন লাইব্রেরি শুরু করতে পারি। তখন স্যার বললো যে খুবই সুন্দর উদ্যোগ, কিন্তু আমি আমার সরকারি ফান্ড না, আমি আমার স্যালারি থেকে তোমাকে দিব। তখন তিনি আমাদেরকে 12,000 টাকা দিলে। এই একটা ফান্ডই আমরা আসলে সরকার থেকে পাইছি, এছাড়া আর কোনো ফান্ড পাইনি। দুইটা স্যার। আপনি বলছিলেন যে গ্রাম অঞ্চলে মাদকাসক্তি, তারপরে আপনার অ্যান্ড্রয়েড আসক্তি, এগুলো ব্যাপকভাবে বেড়েছে। এখন এআই এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এখনকার জেনারেশন। তো সেই জায়গা থেকে আপনার পাঠাগার কতটুকু ভূমিকা এখন পর্যন্ত রাখতে পারছে? কিরকম তরুণ তরুণীদের এই আসক্তি থেকে দূরে রাখতে পারছে? এটা কতটুক আসলে অগ্রগতি হয়েছে? আমাদের মূল এই অ্যাক্টিভিটিসে মূল সমস্যাটা হলো শিক্ষক। শিক্ষকরা আসলে এই বিষয়ে ছেলে মেয়েদেরকে আগ্রহী দেখায় না। এখন যদি সরকার যদি এরকম একটা উদ্যোগ নিত যে আসলে শিক্ষকরা যেন ছেলে মেয়েদেরকে এই বিষয়ে উৎসাহিত করে। এখন আমরা কাজ করতেছি অনেক, কিন্তু আগে তো ছিল না। আমরা আশাবাদী এই জন্য যে আগে তো লাইব্রেরি ছিল না, ছেলে মেয়েরা আসতো না, এখন লাইব্রেরি হয়েছে, ছেলে মেয়েরা আসতেছে। এখন এলাকার সবাইকে তো আসলে একবারে আনা সম্ভব না, আমাদেরকে আস্তে আস্তে আনতে হবে। একটা ছেলে মেয়ে যখন আসা শুরু করবে, তখন ওর দেখা দেখে অন্য ছেলে মেয়েরাও আসবে। তো এখন এই বছর থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি,
সেটা হলো আসলে আমরা এটা আসলে খুবই চ্যালেঞ্জিং কাজ করি। এবার আমরা 100 শিক্ষার্থীদেরকে এই মাসে আসলে বই দেওয়া হয়েছে যে তারা বুক রিভিউ লিখবে। বই পড়ে ওরা কি শিখলো আমরা এই চর্চার মধ্যে আনতে চাই। যে আসলে আমরা একটা সময় এর আগে ছিল বই দিতাম, বই পড়া শেষ হলে ওই পর্যন্ত শেষ, কিন্তু আমরা ওদেরকে একটা এখন কাজ দিতেছি যে ওরা বই পড়ে কি শিখলে এটার উপরে আমরা ওদেরকে পুরস্কার দিব। এই জন্য এইবার থেকে আমরা এই সিস্টেমটা আসলে চালু করলাম, বুক রিভিউ। আচ্ছা, এটা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? না, সোশ্যাল মিডিয়াতে না, এটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই। এখন এই মাস থেকে আমাদের যাওয়া শুরু হয়েছে। তো আপনার পাঠাগারকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আরো কি কোনো কাজ করা হয়? তো আমাদের যেটা হচ্ছে, আমরা বিভিন্ন মানুষকে যে ছাগল দিই, সেটা হচ্ছে আমরা ওনারা ওই ছাগলগুলা হচ্ছে তারা যখন লালন পালনের বাদে 6 মাস পর যখন বাচ্চা হয়, ওনারা একটা বাচ্চা আমাদেরকে ফেরত দেয়। এই যে একটা ইনভেস্ট, আমরা যে ধরেন যে 10-12 জনকে ছাগল দেওয়া হয়েছে, এখন আমরা যদি আর ইনভেস্ট না করি, এটা রানিং হতে হয়। পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করি, শীত বস্ত্র দিই বিভিন্ন এলাকাতে, প্রত্যেক 1 বছরে একটা এলাকায় দিই, এরকম করি। খাদ্য সামগ্রী, ঈদের সময় আসলে খাদ্য সামগ্রী দিই। বিভিন্ন ফাউন্ডেশনের সাথে, সংস্থার সাথে একসাথে বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয়। এই ধরনের কাজগুলো করতে গিয়ে কখনো ঝামেলার মধ্যে পড়েননি? ঝামেলা বলতে মানে এলাকার মানুষ তো ভালো চোখে দেখতো না। ধরেন যে আমার এলাকায় একটা শিক্ষক আছে, সে কোনোদিন এ পর্যন্ত আসে নাই যে আমাকে দিবে, উৎসাহ দিয়ে। একটা ভালো একটা ধরেন যে চাকরিজীবী আছে, সে কোনোদিন আইসে আমার বলে নাই তুমি ভালো কাজ করতেছো, তোমাকে একটু সহযোগিতা করি, কোনোদিন না। আপনার এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের বইটির নাম কি? আমার রবীন্দ্রনাথের চোখের বালি, এই উপন্যাসটা আমার খুবই মানে ভালো লাগে। প্রিয় কবি? আহ আমি আসলে উপন্যাসের বা মুক্তিযুদ্ধের বা ইতিহাস এগুলোর প্রতি আসক্ত বেশি। কবিতার বই আসলে ওরকম ভাবে কম পড়া হয়েছে, যদি আমার লাইব্রেরি আছে। আচ্ছা, প্রিয় ঔপন্যাসিকের নাম বলেন। আপনার প্রিয় ঔপন্যাসিক তো অবশ্যই আছে। প্রিয় বলতে আসলে ওই রকম আসলে নির্দিষ্ট আসলে বলা যায় না কাকে বলবে। বাংলা সাহিত্যে মোটামুটি যারা জনপ্রিয়, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, আহ, বিভূতিভূষণ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, তারা কিন্তু তাদের যার যার জায়গার থেকে বেস্ট। আপনি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ফিকশন পড়েন নিশ্চয়ই। সায়েন্স ফিকশন আমি আসলে তখন যখন ছোট ছিলাম তখন তো আসলে লাইব্রেরি ছিল না বা ওইরকম ভাবে হয় নাই পড়া। আমার কাজও তো ইন্টারমিডিয়েট শেষের দিকে, তো সেই সুযোগ হয়নি আসলে। আমি যেহেতু ইন্টারমিডিয়েটের পরের থেকে সুযোগ হয়েছে। আপনার এই পাঠাগার বিস্তৃত হচ্ছে দেখে কোনো তরুণ কি এগিয়ে এসছে, সেও পাঠাগার করবে, নিজের এলাকাকে জ্ঞানে জ্ঞানে সমৃদ্ধ করবে, এরকম? এরকম আমি যখন কাজ শুরু করি তখন আমাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হতো, তখন থেকে অনেক মানুষ, ইয়াং যারা আছে আমার সাথে যুক্ত আছে, বা অনেকে নিউজ দেখে সোশ্যাল মিডিয়ায় আমার সম্পর্কে জেনে নক করতো, আমার কাছ থেকে শুনে তারাও লাইব্রেরি শুরু করতো, কার্যক্রম শুরু করতো। এইভাবে অনেক জায়গায় আসলে আমি দেখি যে লাইব্রেরি শুরু হয়েছে, এখনো হচ্ছে অনেক জায়গায়। আসলে লেগে থাকাটা তো সব আসলে পারে না, খুবই সংখ্যা কম। এতগুলো কাজ আপনি একসাথে, শীতবস্ত্র বিতরণ করার কাজ করছেন, বৃক্ষরোপণের কাজ করছেন, 18টি পাঠাগার তদারক করছেন, আবার আরো পাঠাগার তৈরি করার উদ্যোগ নিচ্ছেন। এইগুলো করতে গিয়ে কোনো ভুল, যেটা থেকে আপনি শিক্ষা নিতে চান? আসলে কাজ করতে গেলে ধরেন যে আমরা তো আসলে সব জায়গায় আসলে এমন হয় যে আমাদের সাধ্যের মধ্যে আসলে দিতে হয়, সবাইকে তো আসলে দিতে পারি না। তখনকার মানুষ তো আসলে আমাদেরকে অনেক বাজে বাজে কথা বলে। আসলে আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এমন হয় যে সব একটা এলাকার সব মানুষকে আমরা দিতে পারি, তো তখন নিজেদের কাছে খুব খারাপ লাগে। আজকের সমাজে
আমাদের যে ইয়াং জেনারেশন বলা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যাটা মোবাইল, নাকি হচ্ছে আমাদের অভিভাবকদের বাচ্চাদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে অনীহা? কোনটি মনে হয় আপনার কাছে? এইখানে আমি মনে করি যে আমাদের সমাজের শিক্ষক বাবা মা আসলে এর জন্য দায়ী। কারণ তারা আসলে সঠিক শিক্ষাটা দেয় না। তারা ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের হাতে ফোন দেয়। এখন যখন একটা ফোন পাবে, একটা ফোনের মধ্যে সব পাওয়া যায়, তখন তারা ওটার প্রতি আসক্ত হয়ে যায়। বইয়ের প্রতি আসলে আর তাদেরকে শেখার যে একটা আগ্রহ সেটা ভিতরে আসলে আনা যায় না। এই ক্ষেত্রে আমি মনে করি যে বাবা মা শিক্ষকরা দায়ী। আমরা তো অনেক সময় নিউজে দেখি বিভিন্ন দেশে, বাংলাদেশে না, বিভিন্ন বাইরে যেগুলা আছে দেশ আছে, সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট বা হাই স্কুল পর্যন্ত ফোন নিষিদ্ধ করতেছে। এটার একমাত্র হলো কারণ এখন ছেলেমেয়েরা সহজলভ্য হয়ে গেছে ফোন, এই জন্য আসলে আর ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায় না। কাউকে দেখে অনুপ্রাণিত হন, বা এরকম কেউ আছেন যাকে আপনি ফলো করেন আদর্শিকভাবে? আমি আমার অনেক সিনিয়র আছে যারা অ্যাক্টিভিটিস করে, সোশ্যাল ওয়ার্ক করে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, তাদের সাথে আসলে আমি শেখার চেষ্টা করি, মেলামেশা করি। তারা কিভাবে ফান্ড অর্গানাইজ করে এগুলো জানার চেষ্টা করি, কারণ যেহেতু আমারও ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমিও ফান্ড নিয়ে কাজ করব। কারণ ফান্ড ছাড়া আসলে কাজ করে এই মুহূর্তে পাঠাগার নিয়ে কাজ করে আসলে থাকাটা, আসলে মাঠে থাকাটা অনেক কষ্টকর। কারণ টাকা ছাড়া ছেলে মেয়েদেরকে যদি আপনি কিছু দিতে না পারেন, উৎসাহিত করতে না পারেন, তাহলে তো আসবে না। সেটার জন্য আসলে ফান্ড দরকার। এই জন্য আমি বিভিন্ন সংগঠনের সাথে, ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে কাজ শেখার চেষ্টা করি, তাদের কাছে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি যে তারা কিভাবে আসলে কাজ করে। আমাদের দেশকে এক বাক্যে কি বলবেন? আমাদের দেশ আসলে কি বলবো, এই দেশ আসলে মাঝে মাঝে অনেক ভালো লাগে, মাঝে মাঝে অনেক হতাশাও লাগে, দুই মিলি। কোনো কিছু যে আশা করব তাও করতে পারি না, আবার যে একেবারে যে ছেড়ে দিব তাও না। এই জন্য আসলে নিজের জায়গা থেকে আমরা পরিশ্রম করি। আচ্ছা, এই জন্য দেশের কাছে যে কোনো কিছু চাবো বা পাবো সেটা আসলে অনিশ্চিত বিষয়। কারণ হচ্ছে গিয়া সবাই শুধু খাওয়ার ধান্দায় লোটে পোটে মানুষের টাকা, জনগণের টাকা। কেউ সমাজের জন্য ভাই বলে আমাদের আমাদের মতো যারা মানুষ আছি, আমি না হয় লাইব্রেরি অ্যাক্টিভিটিস করতেছি, আরেকজন সামাজিক কাজ করতেছে, কেউ খাবার, কেউ অসহায় মানুষদেরকে, কেউ এতিম মানুষদেরকে, কেরাই আসলে সমাজটাকে নিয়ে ভাবতেছে। বিদায় কিন্তু আসলে সমাজটা এত সুন্দর। আজকে বাংলাদেশে কিন্তু হাজার হাজার ভলান্টিয়ার। আতিফ আসাদ, আপনার ফেসবুক পেজ আছে? হ্যাঁ, আমাদের পেজ আছে। আমরা আগে তো যেরকম মানে বিভিন্ন এলাকাতে এলাকা ভিত্তিক যে লাইব্রেরিগুলা, সেগুলো কিন্তু এলাকার নামে হইতো। আমার সেন্টার যে লাইব্রেরি ওটা আলাদা ছিল। তো এখন আমরা একটা ফাউন্ডেশন হয়েছে, সেটা হলো সহজ ফাউন্ডেশন নামে একটা আমাদের ফাউন্ডেশন করা হয়েছে 2 মাস হলো। তো আমরা এখন এই যতগুলো এখন অ্যাক্টিভিটিস হচ্ছে সেটাই সহজ পাঠ ফাউন্ডেশনের ব্যানারে হচ্ছে। এই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সহজ পাঠ ফাউন্ডেশন। আমাদের সমাজে ফেসবুকের যে ইতিবাচক প্রভাব কিভাবে রাখতে পারা সম্ভব মনে হয় আপনার কাছে? ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা যারা সোশ্যাল ওয়ার্ক বর্তমানে করি, বা বলতে গেলে আমি আতিফ আসাদ, আমাকে কিন্তু ফেসবুকের মাধ্যমে সবাই জানছে। আর ফেসবুক না থাকলে কিন্তু আমার বই সংগ্রহ হতো না, আমার সম্পর্কে কেউ জানতো না। তাই কাজ করতে কিন্তু অনেক কঠিন হতো ফান্ড পাইতে বা বই পাইতে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমরা যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, আমরা ফেসবুকটাকে কিন্তু ইতিবাচক হিসেবেই আসলে করি, ইউজ করি। তো এরকম মানুষ কিন্তু ইচ্ছা করলে চাইলে ভালো ভালো কাজ করতে পারে এই ফেসবুকের মাধ্যমে, ইতিবাচক। অনেকেই কিন্তু আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, এরকম কিন্তু অনেক সেলিব্রিটি ফেস আছে যারা কিন্তু এই ফেসবুকের কিরকম মাধ্যমে ওঠা। চেঞ্জেস আনা সম্ভব আপনার মনে হয়? ধরেন যে ফেসবুকের মাধ্যমে একটা
আপনার এলাকাতে একটা সমস্যা, সেটা আপনি আপনার ফেসবুকে মাধ্যমে সেটাই করতে পারেন, উপস্থাপন করতে পারেন। আপনার এলাকায় অনেকে আছে, ধরেন যে চাকরি করে বা কেউ ব্যবসা করে, আছে না এরকম? কিন্তু প্রত্যেক এলাকাতে আছে। তা আমরা কিন্তু একটা এলাকার বিভিন্ন মানুষের সাথে কিন্তু যুক্ত থাকি ফ্যান লিস্টে। তো আমরা যদি এরকম সবাই যদি ফেসবুক তো চালাই, মানে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগের জন্য, কিন্তু পাশাপাশি যদি তারা বিভিন্ন সমাজের সমস্যা বা বিভিন্ন দিকগুলা যদি ফেসবুকের মাধ্যমে উত্তোলন করার চেষ্টা যদি ইচ্ছা থাকে, তারা চাইলে করতে পারে। আচ্ছা, আপনার পাঠাগার হয়তো আমরা একদিন থাকবো না, কিন্তু আমাদের কর্ম থেকে যাবে, মহৎ সৃষ্টিকর্ম থেকে যায়। তো পাঠাগার থাকবে। তো আপনি যখন থাকবেন না, মানুষ তখন আপনাকে আহ, কি নামে চিনুক? আপনার মনে হয় আপনি একাধারে একজন পথ প্রদর্শক, আপনি বই বিতরণ করে এ, জ্ঞানের আলোয় আনছেন, আপনি বইয়ের ফেরিওয়ালা, মানে আসলে কিভাবে মানুষ, আমরা আপনাকে মনে রাখবো কি নামে? আমি এক কথায় বলবো, আমাকে মনে রাখার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে আমি কাজটাকে এত দূর আনছি, বাকিটুকু তার আপনার করার ইচ্ছা সে পাঠাগার তো করবে। থাকবে, তো আপনার পাঠাগারে যখন পাঠকরা আসবে, তখন তো তারা এই পাঠাগার সৃষ্টির পেছনের গল্পটা, হিডেন স্টোরি জানতে চাইবে। তো তখন তো আপনি তখন হতে আপনার পারে। মহৎ কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমার কাজ যেখান থেকে শেষ, সেখান থেকে যে শুরু করবে তাকে চিনতে হবে। আতিফ আসাদ, আপনাকে নিয়ে আমরা গর্বিত। আমরা আহ, মহৎ যে সৃষ্টিকর্ম, এই মহৎ সৃষ্টিকর্মকে আমরা ধারণ করে এগোতে চাই। আবার মহৎ সৃষ্টিকর্ম সৃষ্টি হবে, তো সেই সৃষ্টিকর্ম মানবের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল। আতিফ আসাদ, দীর্ঘক্ষণ আমাদের পডকাস্টে আপনার মূল্যবান কথা শুনলাম। আমাদের যে হিডেন স্টোরি পডকাস্ট, এইখানে আপনার মতনই কিছু মানুষজন, তারা এসে তাদের জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলো উপস্থাপন করেন। তো আমাদের পডকাস্টের দর্শকদের উদ্দেশ্যে বা হিডেন স্টোরির উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে আপনার। আমি বলবো, এখন এই অনুষ্ঠানে যারা আমাকে শুনছেন, যদি আমার এই কথাগুলো থেকে যদি কারো মনে হয় যে সমাজের জন্য কিছু করবেন, শুধু যে লাইব্রেরি নিয়েই করতে হবে, শিক্ষা নিয়ে, এরকম না, আরো বিভিন্ন সেক্টর আছে সমাজে কাজ করার ইচ্ছা থাকে, যদি কেউ মানে অনুপ্রাণিত হয়ে আমার মতো যে কাজ করতে ইচ্ছুক হয় বা এগিয়ে আসে, তাহলে আমি খুবই খুশি হব। এবং কি, আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের আমাদের মতো যারা সোশ্যাল ওয়ার্ক করে বা কাজ করে তাদেরকে এইখানে অনুষ্ঠানে আনার জন্য। কারণ ধন্যবাদ এই জন্য আমি মনে করি, যখন ছেলে মেয়েরা আমাদেরকে দেখবে, নতুন যারা ছেলে মেয়ে, এরা আগ্রহী হবে। এটা আমি অবশ্য আশাবাদী। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এরকম আমার মতো যারা আছে সোশ্যাল ওয়ার্ক করে, যারা আসলে উঠে আসে নাই মিডিয়াতে বা তাদের নিয়ে কোনো হয় নাই, নিউজ টিউজ হয় নাই, এদেরকে আপনারা উঠায় নিয়ে আসবেন, যাতে যেন ভবিষ্যতে ছেলে মেয়েরা আগ্রহী হয় সামাজিক কাজে। এবং কি, আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আসাদ। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের পডকাস্ট দেখলেন। আপনারা দেখলেন শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলেই যে দারিদ্রতা, সকল সীমাবদ্ধতা পেরিয়ে জ্ঞানের আলোকবর্তিকা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের আতিফ আসাদ, যার স্বপ্ন পাঠাগার বিস্তারের মধ্য দিয়ে ছেলেমেয়েরা বই পড়বে, জ্ঞান আহরণ করবে, নিজেকে পাল্টাবে, তারপর সমাজ পাল্টাবে। এই যে ক্ষুদ্র থেকে এত বৃহৎ স্বপ্ন, তার এ স্বপ্ন বাস্তবে পরিণত হোক, এই প্রত্যাশা রাখছি। আজকে যারা আমাদের পডকাস্টে শ্রোতা ছিলেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো হিডেন স্টোরিসে, নতুন কোনো এরকম জ্বলন্ত তারা নিয়ে গল্প হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মৌসুমী আক্তার মৌ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।